আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের আয়োজনে অনুষ্ঠিতব্য সভায় সরকারের ৬ মাসের কার্যক্রম, অর্জন ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন বক্তারা। সভায় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রী, দায়িত্বশীল ব্যক্তি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরাও সভায় উপস্থিত আছেন। দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনা কোন স্ট্যাটাসে আছেন তা এখনও জানে না বাংলাদেশ। তবে তাকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের, সাদ্দাম হোসেন সহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেছে প্রসিকিউশন। এ সময় আসামিদের সর্বোচ্চ সাজার প্রত্যাশা ব্যক্ত করেন চিফ প্রসিকিউটর। লড়াই করে আনার জন্যই তো শেখ হাসিনাকে প্রত্যার্পণ করার জন্য যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। ওবায়দুল কাদের সহ যে 7 জন, তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে তারা যে অপরাধ করেছে সেই অপরাধের দায় তাদেরকে নিতে হবে এবং সেখানে ট্রাইব্যুনাল তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেবেন বলে আমরা প্রত্যাশা করি। রাজধানী ঢাকায় গ্যাসের সংকট এখনও কাটেনি। সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও অধিকাংশ স্টেশনে চাপ এত কম যে দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রয়োজনীয় গ্যাস নিতে পারছেন না চালকরা। ফলে বিভিন্ন এলাকায় সিএনজি স্টেশনের সামনে এখনও রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। চালকরা বলছেন, গত কয়েক সপ্তাহের তুলনায় বেশি গ্যাস পাচ্ছেন, তবে তা পর্যাপ্ত নয়। অপরদিকে বাসাবাড়িতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও স্বস্তি ফেরেনি। কিছু কিছু এলাকায় গ্যাস আসলেও চাপ এতটাই কম যে চুলা জ্বললেও তাতে স্বাভাবিকভাবে রান্না করা যাচ্ছে না। আগে আমরা যে গ্যাস ভালো পাইতাম, এখন আর ওইটা গ্যাস ভালো আমরা পাই না। কারণ আগে একদিন গ্যাস নিলে আমরা 2 দিন চালাইতে পারছি, সেটা ঢাকা শহরের যানজটের পরিস্থিতির উপরে নির্ভর করে। আগে আমরা 1200, 1250, 1100 এরকম গ্যাস ঢুকতো। এখন গ্যাসের প্রেশার কম থাকার কারণে 950 টাকা গ্যাস ঢুকছে। ঢাকার প্রত্যেকটা পাম্পে প্রেশার পাই না আমরা। আর গ্যাস তো লাইন সিরিয়াল, সকালে সিরিয়াল দিয়ে বিকালে গ্যাস পাই। এটা কোনো গ্যাসের অনেক সমস্যা। আমরা এই 3 দিন ধরে গাড়ি তেলে চালাচ্ছি। এ সংক্রান্ত আরও খবর জানাতে রাজধানীর মগবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিদ সিদ্দিকী। ওয়ালিদ, গ্যাসের চাপ কিছুটা বাড়ার পরে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে কিনা, চালকরা কি বলছেন? তনি, আমি রাজধানী কয়েকটি স্টেশন ঘুরেছি সকাল থেকে। স্টেশনগুলোতে দেখছি আগের যে দীর্ঘ সারি ছিল আজ সারি খুবই কম, লাইনটা কমেছে এবং চালকরা বলছে যে আগে যে তারা গ্যাস পেত, যেখানে 50 থেকে 100 টাকা সিএনজি চালকরা পেত এবং গাড়ি চালকরা পেত 200 টাকা, সর্বোচ্চ 200 থেকে 300 টাকা, সেখানে আজকে তারা 500 থেকে 700 টাকার পর্যন্ত তারা গ্যাস পাচ্ছে। তারা বলছে এই যে পরিস্থিতি, আরও উন্নতি তারা চায়। তারা বলছে যে দ্রুত এই সমস্যার সমাধান করে তারা যারা জীবিকা নির্বাহ করে, বিশেষ করে সিএনজির উপরে যাদের জীবিকা নির্বাহ করে, তারা বলছে যে আমরা যেহেতু এর উপরেই চলি, আমাদের এই কর্মপ্রক্রিয়া যাতে স্বাভাবিক হয়, আমরা যাতে নিয়মিত আমাদের কাজ স্বাভাবিকভাবে করতে পারি। চালকরা তাদের স্বাভাবিক যে আয়, সেই আয় যে ব্যাহত হয়েছে এতদিন, সেই স্বাভাবিক আয়ে আবার ফিরে যেতে চায়। তারা বলছে গত মাসের 21 তারিখ থেকে তাদের আয় এই যে অস্বাভাবিক পর্যায়ে চলে গেছে। দিনের বেশিরভাগ সময় তারা এই সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ, গ্যাস নেওয়ার জন্য তারা অপেক্ষা করে। এই
যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান তারা চায়। তারা বলছে যে সরকার যদি গ্যাসের দাম বাড়াতে চায় তাহলে বাড়াক, কিন্তু তারা যেন এই দুরবস্থা থেকে তাদের উত্তরণ ঘটায়। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে মহেশখালীতে দুটি যে ফিলিং স্টেশন, দুটি যে ভাসমান টার্মিনাল ছিল, সেই টার্মিনালগুলো ইতিমধ্যে তারা গ্যাস সরবরাহ শুরু করেছে এবং বর্তমানে তারা প্রায় 70% তারা যে তাদের স্বাভাবিক সরবরাহ, সেই স্বাভাবিক সরবরাহ 70% তারা দিতে পারছে। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গভাবে তারা পুরো দমে গ্যাস সরবরাহ করতে পারবে বলে আমরা জানতে পেরেছি। এবং দেশের প্রত্যেকটি ফিলিং স্টেশনের যে বর্তমান অবস্থা, পূর্বের থেকে তারা কিছুটা গ্যাস বেশি পাচ্ছে এবং এই গ্যাসের যে পরিধিও বেড়েছে। তারা বলছে যে, আমি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছে যে সকাল থেকে তাদের যে বিগত কয়েকদিনে যে চাপ ছিল 70 থেকে 80, সেখান থেকে বেড়ে এখন চাপের পরিমাণ দাঁড়িয়েছে 140, 150 এবং কোনো ফিলিং স্টেশনে 180 পাওয়া যাচ্ছে। আমরা এই যে চালকদের যে দীর্ঘদিনের কষ্ট, সেই দীর্ঘদিনের কষ্ট থেকে তারা পরিত্রাণ চায়। তারা চায় যে অতি দ্রুত সময়ে সরকার যাতে তাদের সমস্যা থেকে সমাধান করে। এই ছিল তনি আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এদিকে চলমান গ্যাস সংকটে আজও দেশের বিভিন্ন স্থানের পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। লাইনে পর্যাপ্ত চাপ না থাকায় নরসিংদী সিএনজি স্টেশনগুলোতে লাইনে দাঁড়িয়ে নির্ঘুম রাত কাটান চালকরা। তবে গাজীপুরের কালিয়াকৈরে গত কয়েকদিনের তীব্র গ্যাস সংকটের তুলনায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে গ্যাসের চাপ পুরোপুরি স্বাভাবিক না হয় এখনও বিভিন্ন সিএনজি পাম্পে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। রোববারও উপজেলার বিভিন্ন পাম্পে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে চালকদের। সংশ্লিষ্টরা বলছেন, আগের দিনের তুলনায় গ্যাসের সরবরাহ কিছুটা বাড়লেও সংকট পুরোপুরি কাটেনি। ফলে কয়েকটি পাম্পে গ্যাস পাওয়া গেলেও চাহিদার তুলনায় তা পর্যাপ্ত নয়। সকালবেলা সিরিয়ালে দাঁড়াইলে অন্ততর পক্ষে 4 ঘন্টা 5 ঘন্টা জায়গা, তাও গ্যাস পাই না, তাও গ্যাসের প্রেশার পাই 50। আমরা গ্যাস লইতে খুব পরিশ্রম হইতেছে, আমগো ঘন্টা ঘন্টা দাঁড়ায় তেমন লাগতেছে, আমগো এই জন্য খুব কষ্টকর। সকাল 7:15 সময় আইছি, এখনো নজরুল্লাহ রাইতারছি না। এই যে মার তো আইছি 65 টাকার গ্যাস ঢুকছে, বাইক যাইতার কোনো মতনে বাইক। পাম্পে তো প্রেশার নাই, গ্যাসে তো একদম 50-30 এরকম প্রেশার থাকে, আর 4-5 ঘন্টা সিরিয়ালে বসে থাকতে হয়। এ নিয়ে আরো জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। গ্যাস সংকটের পরিস্থিতি যেরকম ছিল তার থেকে কিছুটা উন্নতি হয়েছে এরকমটি বলা হচ্ছে। এতে আসলে চাহিদা অনুযায়ী সবাই গ্যাস পাচ্ছেন কিনা? জি, তা নিয়ে আমি সকাল থেকে কালিয়াকৈর উপজেলার প্রতিটি পাম্প ঘুরে দেখেছি। গত রাত থেকে সকাল 8টা পর্যন্ত গ্যাস সংকটের কিছুটা স্বাভাবিক হয়েছিল, যেগুলো আগের যে এই মুহূর্তে উপজেলা গাড়ি থেকে মহাসড়ক পর্যন্ত দীর্ঘ সারি রয়েছে এবং মহাসড়কের যে যানবাহন সেগুলো কথা বলেছি, তারা জানিয়েছে গত রাত থেকে সকাল 8টা পর্যন্ত কিছুটা গ্যাসের চাপ বৃদ্ধি ছিল, কিন্তু 8টার পর থেকে এখন কিন্তু গ্যাস সংকট ব্যাপক আকারে ধারণ করেছে এবং চালকদের সাথে কথা করে এখানে গাড়ি বন্ধ করে এখানে অবস্থান করছেন গ্যাসের জন্য। তবে সকালে গ্যাস পুরোপুরি কিন্তু শিথিল হয়েছিল না। 200 টাকার জায়গায় 300 টাকার গ্যাস ঢুকছে, এছাড়া কিন্তু তেমন কোনো এদিকে কিন্তু বাসাবাড়িতেও সংকট রয়েছে এবং শিল্প কারখানাতেও সংকট রয়েছে। তবে এই মুহূর্তে যে চালকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে এই সংকট যদি না কাটিয়ে ওঠে তাহলে কিন্তু তাদের যে আয় রয়েছে সেই আয় কিন্তু তাদের পরিবার চলে, সেই পরিবার কিন্তু এই আয় থেকে বঞ্চিত হলে তারা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং তারা কি করবে এবং কি নিয়ে তারা এই আয় রোজগার থাকবে তারা কিন্তু এই বিষয়টি জানিয়েছেন। তবে দ্রুত গ্যাস সমাধান করার জন্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সরকারের 180 দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে।
ইশতেহারকে ধারণ করে সেখানকার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অবিরত কাজ করে চলেছে। আমরা দেখেছি এই 6 মাসে সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধ কিভাবে সরকারের প্রতিটি কার্যক্রমে অনুরণিত হয়েছে। আজকে যে সরকার, তার পেছনে একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। ফ্যাসিবাদ বিরোধী 1.5 দশকের সেই রক্তক্ষয়ী সংগ্রাম, যেখানে গুম, খুন, হামলা, মামলা, মানবাধিকার লঙ্ঘন পেরিয়ে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে রাজপথে ছিল। সেই রক্তক্ষয়ী সংগ্রামের ধারাবাহিকতায় আমরা দেখেছি প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষ এবং গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল এক হয়ে জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিল। সেই ধারাবাহিকতায় জনমানুষের যে আকাঙ্ক্ষা, এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করা যেখানে মানবাধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে, আইনের অনুশাসন থাকবে, আমরা ঠিক সেটিই দেখেছি সরকারের এই কার্যক্রমে। গত 6 মাসে বাক স্বাধীনতা, আইনের অনুশাসন এবং মানবাধিকারের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মানদণ্ড স্থাপন দেখেছি, যেখানে একটি বারের জন্য কখনো কোনো রাজনৈতিক তীব্রণ হয়নি। যেখানে আমরা দেখেছি সর্বোচ্চ বাক স্বাধীনতা, অনেক সময় সেটা সীমা লঙ্ঘন করেছে। আমরা দেখেছি কিভাবে উস্কানি দেওয়া হয়েছে, অশোভন আচরণ করা হয়েছে, কিন্তু তারপরও সরকারের সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে ঠিক যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র এস্টাবলিশ করেছিলেন, সেটিকেই ধারণ করে এগিয়ে চলেছে জনগণের সরকার। আমরা দেখেছি অত্যন্ত প্রাণবন্ত এবং স্বতঃস্ফূর্ত সংসদ, যেখানে মাননীয় সংসদ সদস্যরা একে অপরের আলোচনা করেছেন, সমালোচনা করেছেন, যৌক্তিকভাবে বিভিন্ন বিষয় উপস্থাপন করেছেন। দেশের ইতিহাসে নজিরবিহীন যে সরকারের গঠনের পর সংসদের প্রথম অধিবেশনে শতাধিক অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে। সন্ত্রাস বিরোধী সংশোধিত যে অধ্যাদেশ, সেটিকে সংসদে আইনি রূপান্তরের মাধ্যমে সন্ত্রাসী একটি রাজনৈতিক সংগঠন যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। কথা বলছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। অবৈধ পথে লিবিয়া থেকে গ্রিসে পাড়ি জমানোর সময় ভূমধ্য সাগরে খাবার ও পানির অভাবে 11 বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 8 জনের বাড়ি সুনামগঞ্জে। এ ঘটনায় জীবিত উদ্ধার হওয়া 18 জন মিশরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত 3 আগস্ট রাতে 38 বাংলাদেশি সহ মোট 42 জনকে নিয়ে লিবিয়ার তাবারুক উপকূল থেকে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করে তাদের নৌকা। এ সময় ঝড়ের কবলে পড়ে তাদের খাবার পানীয় ফুরিয়ে গেলে একে একে তাদের মৃত্যু হয়। গতকাল রোববার মিশরের উপকূল থেকে জীবিত অবস্থায় এই নৌকার 18 জনকে উদ্ধার করা হয়। এই মুহূর্তে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, ভূমধ্য সাগরে 11 বাংলাদেশি নিহতের যে ঘটনা আমরা দেখছি, সেটি নিয়ে কি বলছেন নিহতদের স্বজনরা? ধন্যবাদ তানি। যেমনটা বলছিলেন, দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমে সুনামগঞ্জের যে 8 যুবকের ভূমধ্যসাগরে নিহতের খবর প্রচার হয়েছে, কিন্তু বাস্তবতা আর একটু ভিন্ন। আমরা এসেছি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার চিকারকান্দি গ্রাম। এই গ্রামের রিপন মিয়া, মামুন খান সহ 3 জন লিবিয়া থেকে সাগর পথে গ্রিস যেতে চেয়েছিলেন। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে গতকালকে থেকেই। তাদের বন্ধু বান্ধব এবং স্বজনরা বলছেন, কিন্তু তাদের যে আত্মীয়রা বা পরিবারের লোকজন এই বিষয়টি মানতে নারাজ। আমরা কথা বলেছিলাম রিপন মিয়ার বাবার সাথে, রাজ মিয়া। তিনি যেমনটা বলছেন যে গতকালকে রাত্রে যাদের মাধ্যমে তার ছেলে রিপন মিয়া প্রবাসে গিয়েছিল, তারা জানিয়েছেন যে হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমি এখন দাঁড়িয়ে আছি যে জায়গাটি, সেটি মামুন খানের বাড়ি। মামুন খানও নিখোঁজ রয়েছে। তাদের স্বজনরা কথা বলতে রাজি না, তবে প্রতিবেশী এবং তার বন্ধু বান্ধবরা জানিয়েছেন যে গত কয়েকদিন ধরে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, এমন বিষয়টি তারা জানতে পেরেছেন এবং ফেসবুকে ব্যাপকভাবে প্রচার হয়েছে। আমরা উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। অতিরিক্ত জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে তারাও সুনামগঞ্জের 8 জন ভূমধ্যসাগরে নিহতের খবর পেয়েছেন। তারা খোঁজ খবর নিচ্ছেন দূতাবাসের মাধ্যমে, যাতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। উপজেলা প্রশাসন একই কথা জানিয়েছেন। তবে সব মিলে যেটা বলা যায়, কেউ কথা বলতে রাজি, আবার কেউ কথা বলতে রাজি না। আসলে 8 জন নিহতের যে খবরটি প্রচার হয়েছে বা জানতে পেরেছি আমরা, 8 জনের নাম, এই বিষয়টি নিয়ে একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। স্থানীয় অনেকেই বলেছেন যে দালালদের ভয়ে তা আসলে এই বিষয়টি প্রকাশ করতে রাজি না। যারা নিখোঁজ হয়েছে বা নিহত হয়েছে তাদের স্বজনরা ভয় করে যে কোথাও যদি তারা থেকে থাকেন, বেঁচে আছেন বা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, এই বিষয়টি যদি দালালদের নজরে আসে তাহলে হয়তো পরবর্তীতে সমস্যা হতে পারে। তা নিয়ে সার্বিকভাবে যেটি মোটা দাগে বলা যায়, সুনামগঞ্জে কিন্তু এই বিদেশ যাওয়ার যে প্রবণতা সাগর পথে অবৈধভাবে, এটি দীর্ঘদিনের। আমরা
আমরা আরেকটু জানাতে চাই যে গেল মার্চ মাসে সুনামগঞ্জের একইভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ভেসে যাওয়ার পথে 12 যুবকের প্রাণহানি ঘটেছিল। এই ঘটনায় দিরে জগন্নাথপুর থানায় পৃথক 2টি মামলা হয়েছে। এই ছিল সুনামগঞ্জের সর্বশেষ অবস্থা। তানি, ধন্যবাদ আপনাকে। দর্শকের সাথে শেষ করছি মধ্যাহ্নের সংবাদ। দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।